আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমরা দ্রুত আমাদের শরীরে যে অযাচিত ফ্যাট বা অতিরিক্ত যে চর্বি সেটা কিভাবে কমাতে পারি। তো এটার জন্য আসলে আমরা অনেকেই সঠিক ইনফরমেশনগুলো পাই না। আমরা মনে করি যে না খেয়ে থাকবো, অতিরিক্ত পরিশ্রম করব বা খুব বেশি জিমে যাব। তো এই বিষয়গুলো আসলে রাইট ইনফরমেশন না। তো যেটা ক্লিনিক্যালি প্রুভড এবং সায়েন্স বেসড সেটা হচ্ছে কিছু টিপস বা কিছু ওয়ে অফ লাইফ আপনাকে চেঞ্জ করতে হবে এবং কিছু জিনিসগুলো খাবারের মধ্যে ইমপ্লিমেন্ট এবং লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাট লস করা সম্ভব। তো সেটার জন্য প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত এনিম্যাল প্রোটিন গ্রহণ করতে হবে। পর্যাপ্ত বলতে এখানে মডারেট অ্যামাউন্ট, মানে অতিরিক্ত না এবং কমও না, মাঝামাঝি ধরনের। তো এনিম্যাল প্রোটিন আমরা আসলে বুঝতে পারি না, আমরা যেহেতু একটা সবার জন্য বয়স এবং ওজন অনুযায়ী পার্থক্য হবে। তো একটা গ্রস হিসাব হচ্ছে যে পুরুষের জন্য আপনার হাতের তালুতে যতটুকু স্পেস আছে সেই ডবল স্পেস পরিমাণ আপনার মাছ মাংস আপনি পার ডে গ্রহণ করতে পারেন। আর মহিলাদের জন্য একবার এক মানে হাতের তালুর এই অংশটাতে যতটুকু স্পেস আছে সেই পরিমাণ মাছ মাংস পার ডে গ্রহণ করবেন। মাছ মাংস, ডিম, সেটা। তবে দুধটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, বিকজ দুধটাতে কেসিন আছে এবং এটা এই প্রোটিনটা আমাদের অনেক সময় গাটে ইনফ্লামেশন করে। কোয়ালিটি মিল্ক যদি আমরা গ্রাস ফিড গরুর মিল্ক না পাই তাহলে। তো এটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন, এতটুকু গ্রহণ করতে হবে পার ডে। এরপরে আমাদের কার্ব কমাতে হবে। কার্ব মানে কার্বোহাইড্রেট কমাতে হবে, বিকজ আমরা এখানে ইনসুলিনটাকে কমিয়ে আনতে হবে। এবং আমরা, আপনারা জানেন যারা আমাদের পেশেন্ট আছেন এবং আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ওয়ান অফ দ্য লিডিং কজ, যেটা হচ্ছে আমাদের ফ্যাট শরীরে বেশি হওয়ার। এবং এই ইনসুলিন যদি আমরা ব্লাডে বেশি থাকে, যেটা আমরা টেস্টের মাধ্যমে হোমায়ার বা ফাস্টিং ইনসুলিন টেস্টের মাধ্যমে আমরা বের করি, তো ফাস্টিং ইনসুলিনটা আমাদের কমিয়ে আনতে হবে। তো এটা কমাতে গেলে অবশ্যই আমাদের কার্ব কমাতে হবে। কার্ব বলতে আমি এখানে বোঝাচ্ছি যে প্রসেস কার্বোহাইড্রেট কমাতে হবে। তো গ্রেইন থেকে যে কার্বোহাইড্রেট আসে, সুগার থেকে আসে, সেগুলো কমাতে হবে। বাট আমরা ভেজিটেবল বেস কার্বোহাইড্রেট অবশ্যই নিব। তো ভেজিটেবলে থেকে অনেক স্টার্চের মাধ্যমে কার্বোহাইড্রেট আসে, তো সেই কার্বটা আমরা নিব। সেটা আমরা সালাদের মাধ্যমে নিতে পারি, আমরা গ্রিন জুসের মাধ্যমে নিতে পারি। তো সালাদ সাধারণত 7-8 কাপ সালাদ, এরকম বাটির সাইজ যদি এরকম হয় 7-8 কাপ সালাদ খেতে হবে। অথবা গ্রিন জুস করলে আমরা 3 থেকে 5 গ্লাস গ্রিন জুস করব। তো গ্রিন জুস আমরা কীভাবে করতে হয় সেটা আমি একটা ভিডিওতে বলেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে রাখবেন। এরপর আমাদের যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আমরা ক্ষুধা না লাগলে খাবো না। তো আমাদের এই হ্যাবিটটা অনেকের আছে যে আমরা ঘড়ি ধরে খাই। হ্যাঁ, দুপুর 2টা বাজলো আমরা দুপুরে খাবার খাচ্ছি, হ্যাঁ, বিকাল 4টা হচ্ছে নাস্তা করতেছি, আবার সন্ধ্যা হচ্ছে আবার চা খাচ্ছি, আবার নাস্তা করতেছি, আবার রাত 9টা বাজতেছে বা 8টা বাজতেছে খাচ্ছি। মানে ক্ষুধা লাগুক বা না লাগুক ঘড়ির কাঁটা ধরে ধরে খাওয়া, বা এই যে রং ইনফরমেশনটা, বা অনেকে মনে করে যে, অনেকেই বলেন যে সকাল সকাল উঠেই খেতে হবে, মানে দেরি করে খাওয়া যাবে না। তো এই মেসেজগুলো আসলে রং, টোটালি রং, নট সায়েন্টিফিক্যালি প্রুভড। তো অবশ্যই আপনাকে ঘড়ির কাঁটা ধরে খাবেন না এবং ক্ষুধা লাগলে খেতে হবে। তবে আমরা যেটা বলি যে হরমোনাল ব্যালেন্সের সাথে যেহেতু আমাদের এই ফ্যাট বার্নিং প্রসেসটা জড়িত, সুতরাং রাত 7টা-8টার পরে না খাওয়াটাও মানে অবশ্যই দরকার। এবং সকালে যত দেরি করে খাওয়া যায়, কারণ কর্টিসল লেভেল 9টা পর্যন্ত থাকে, 8টা-9টা পর্যন্ত, সেই সময় ফ্যাট বার্নিংটা হয় না। তারপরে যে আমাদেরকে ক্যালোরিযুক্ত খাবার 10টা-11টার পর থেকে আমরা একটু গ্রহণ করব। তো খাওয়ার পিরিয়ডটা 12টা থেকে 8টার মধ্যে হলে মোটামুটি একটা অ্যাভারেজ। একটু কম বেশি করা যায় বা আরও স্কুইজ করা যায়, যাদের খুব দ্রুত দরকার তারা আরও কম সময় খাবেন এবং বেশি সময় ফাস্টিং করবেন, এই বিষয়টা। এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। এবং মিনিমাম 14 থেকে 16 ঘন্টা যারা দ্রুত ফ্যাট বার্নিং করতে চাচ্ছেন তাদেরকে এই সময়টা না খেয়ে থাকতে হবে। তো সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাসে আমরা সেহরিতে অনেক অল্প পরিমাণে খেয়ে লম্বা সময় ফাস্টিং করে ইফতারিতে যেয়ে আমরা খেতে পারি। তো যাই হোক, এটা একটা বিষয়। তারপর হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা এখানে এক্সারসাইজটাকে খুব বেশি জোর দিই না, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যাদের হাঁটুতে ব্যথা, জয়েন্টে পেইন, তাদেরকে হাই এক্সারসাইজ মানে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে বলি না। তো তারা ইয়োগা টাইপের এক্সারসাইজ করতে পারে, মেডিটেশন করতে পারে, হাঁটাচলা করতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ করতে পারে, খোলা আকাশের নিচে হাঁটতে পারে। যাদের জায়গা আছে তারা সেখানে ওপেনলি হাঁটবে। বাট ইয়াং পিপলরা, তাদেরকে যেটা এনকারেজ করা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে ক্যালোরি বার্ন করা। অর্থাৎ 100 মিটার দৌড় দিলে যেই এনার্জিটা আপনার শরীরে ব্যয় হয় সেরকম একটা এক্সারসাইজ, অথবা পুশ আপ দেওয়া, দড়ি লাভ করা। তো এটা অল্প সময়ের মধ্যে বেশি ঘাম ঝরানো ব্যায়াম, যেটার মাধ্যমে হার্ট রেটটা অনেক বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, আমাদের মেটাবলিক রেটটা বেড়ে যায় এবং ক্যালোরি বার্ন হয় খুব দ্রুত। তো এটার স্লোলি ম্যারাথনের থেকে এটার খুব বেশি বেনিফিট পাওয়া যায়। এছাড়া এর অনেকগুলো বেনিফিট আছে, এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব। এরপর আমাদের যেটা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি, সেটা হচ্ছে অ্যাভয়েড গ্রেইন। শস্য জাতীয় খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো শস্যের মধ্যে আমরা প্রথমেই যেটা টার্গেট করি সেটা হচ্ছে গম।
কারণ গম অনেক কারণে বন্ধ করি, কারণ গম থেকে যে আটা যেটা হয় সেটা খুব দ্রুত আমাদের শরীরে ইনসুলিন বাড়াতে সাহায্য করে। এছাড়া এখানে গ্লুটেন আছে, যে প্রোটিনটা আমাদের অনেক লিকি গাট বা গাটের ইনফ্লামেশন করে, এবং এটার ব্রেকডাউন করা এনজাইম আমাদের অনেকের ঘাটতি থাকে, যে কারণে এটা আমাদের কনস্টিপেশন, আইবিএস এই জাতীয় অনেক জটিলতা তৈরি করে, এবং এই প্রোটিনটা গ্লুটেনের প্রোটিনটা আমাদের শরীরের অনেক ইনফ্লামেশন তৈরি করে। সুতরাং এটাকে আমাকে স্টপ করতে হবে। ইভেন সাদা ভাত আমাদের অ্যাভয়েড করতে হয়। তারপরে হচ্ছে জব, এটা আমরা কিছু সময় বন্ধ করব যদি ইনসুলিন বেশি থাকে। তো এই গ্রেন যেগুলো ইউজুয়ালি আমরা খাই সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এরপর হচ্ছে আমাদের কোনো জাঙ্ক ফুড খাওয়া যাবে না। জাঙ্ক ফুড বলতে বোঝাচ্ছি প্রসেস ফুড, বাইরের যে খাবারগুলো, বিভিন্ন চিপস, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বাইরের স্ন্যাক্স, তারপর হচ্ছে ভাজা পোড়া যেগুলো আছে, হ্যাঁ, সিঙ্গারা, সমুচা, যেগুলো এমনি এখান থেকে আটা থাকছে বা গ্লুটেন থাকছে, এটা অ্যাভয়েড করব। তারপরে রং তেলে ভাজা হচ্ছে, হ্যাঁ, যেটা হাইড্রোজেনেটেড বা ট্রান্সফ্যাট আছে যেসব তেলগুলো, এগুলোতে সিঙ্গারা, সমুচা এগুলো ভাজা হচ্ছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। চিপস অ্যাভয়েড করব, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো, এবং সস অ্যাভয়েড করতে হবে। সসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে বুঝি না। সসটা সাধারণত হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, ভুট্টা দিয়ে তৈরি করছে, এবং এর সাথে হয়তো কিছু কেমিক্যাল অ্যাডিটিভ যোগ করছে, মিষ্টি যোগ করছে, এখানে খুব দ্রুত ইনসুলিন বাড়িয়ে দিচ্ছে। মেইন টার্গেট হচ্ছে আমাদের ব্লাডে ফাস্টিং ইনসুলিনটা কমিয়ে আনতে হবে। এই স্ট্র্যাটেজি যদি আমরা ইনসুলিনটা কমাতে পারি, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের ভালো তেল গ্রহণ করতে হবে ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য, এটা দ্রুত ফ্যাট রিডিউস করার জন্য ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা ভালো অয়েল গ্রহণ করতে পারি, যেটা আমরা ফিশ অয়েল, কড লিভার অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, হ্যাঁ, তো এই অয়েলগুলো যদি আমরা গ্রহণ করি, এছাড়া নাটস, বাদাম থেকে যে অয়েলগুলো আসে, অ্যাভোকাডো যাদের খাওয়ার সুযোগ আছে, আমাদের বাংলাদেশে অত অ্যাভেলেবল না, বিদেশে অ্যাভেলেবল, অ্যাভোকাডো আমরা গ্রহণ করব। তো এই ফ্যাটগুলো, এছাড়া সি ফুড এবং সি ফিশ, হ্যাঁ, সামুদ্রিক মাছগুলো, আমাদের বাংলাদেশ ইলিশ মাছ, পর্যাপ্ত ইলিশ মাছ আমরা গ্রহণ করতে পারি। তো সেগুলো আমরা যখনই বেশি পরিমাণে গ্রহণ করব, তখন আমাদের দেখা যাবে কি আমাদের বডিতে ইনসুলিনটা কমে আসবে, এবং ক্ষুধার ভাবটা, হ্যাঁ, কমে আসবে, হাঙ্গারটা কমে আসবে, এবং আমরা অনেক দীর্ঘ সময় ফাস্টিং করতে পারবো। তো এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আমাদের ডেড ফুড অ্যাভয়েড করতে হবে। ডেড ফুড মানে ক্যান ফুড, মানে বিভিন্ন কৌটাজাত যে খাবারগুলো, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এটা মৃত খাবার। তো এই খাবারগুলো যত অ্যাভয়েড করা যাবে তত ভালো, এবং আমরা যারা ফ্যাট কমাতে হবে তাদেরকে অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে। এটা এই শুধু নট অনলি ফ্যাট, এটা অন্যান্য হেলথ বেনিফিটও আপনারা পাবেন। এরপরে কোল্ড থেরাপি, ঠান্ডা পানিতে গোসল করা, বা ইভেন অনেক সময় বাথটাবে বরফ রেখে তার মধ্যে অনেকে কিছুক্ষণ শুয়ে থাকেন, সেটা একটা হতে পারে। তো এটার মেকানিজম হচ্ছে, যখন আপনি শীতের দেশে যান বা শীত যখন বেশি পড়ে, তখন শরীরে একটা কাঁপুনি আসে। কেন আসে? কারণ শরীরের মধ্যে যে ফ্যাট থাকে, ফ্যাট দুই রকমের, একটা ব্রাউন ফ্যাট, একটা হোয়াইট ফ্যাট। তো ব্রাউন ফ্যাট সঞ্চিত শক্তি, ক্যালোরিগুলোকে জমিয়ে রাখে, আর রানিং শক্তিগুলো ব্যয় হয় হোয়াইট ফ্যাট থেকে। তো এখন আমাদের যখন শরীরে ঠান্ডা টেম্পারেচার 98.6, তো টেম্পারেচার যদি আমাদের কমে আসে উইন্টার সিজনে, অথবা যারা শীত প্রধান দেশে থাকেন, বরফের দেশে, অথবা কোল্ড থেরাপি যখন নিচ্ছি, ঠান্ডা পানিতে আমরা কিছুক্ষণ বাথটাবে দিয়ে শুয়ে থাকতেছি, অথবা ঠান্ডা পানিতে শাওয়ার নিচ্ছি, তখন কি টেম্পারেচার কমে যায়। কমে গেলে শরীর অটোমেটিক্যালি টেম্পারেচার বাড়ানোর জন্য এই ফ্যাটগুলোকে বার্নিংয়ে চলে যায়। এই ফ্যাট বার্ন করে ক্যালোরি প্রডিউস করে। তো এইভাবে কোল্ড থেরাপি করলেও আপনার ওয়েট রিডাকশন হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমরা অ্যাডাপ্টোজেন গ্রহণ করতে পারি। অ্যাডাপ্টোজেন হচ্ছে যে আমাদের অশ্বগন্ধা, খুব ভালো একটি হার্ব। এছাড়া ভিটামিন B1, যেটা থায়ামিন, এবং ভিটামিন ডি, হ্যাঁ, এই তিনটা মিলেই সাধারণত তিনটে ইনগ্রেডিয়েন্ট থাকে অ্যাডাপ্টোজেনে। তো এই অ্যাডাপ্টোজেনগুলো আমাদের শরীরের কর্টিসল লেভেল কমিয়ে আনে, আমাদের স্ট্রেস কমায়, এবং আমাদের ইনসুলিন কমাতে সাহায্য করে। তো ইনসুলিন আলটিমেটলি কমিয়ে আনলেই আমরা আমাদের টার্গেটে অর্জন করতে পারবো। এরপরে অ্যাভয়েড গ্লাইফোসেট। গ্লাইফোসেট হচ্ছে যেটা জিএমও ফুড, হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড ফুড। এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মানে এটা একটা মনোপলি বিজনেসের মতো ছড়িয়ে গেছে। গ্রেইন, যে বিভিন্ন জব, ভুট্টা বা বিভিন্ন গ্রেইনগুলো এই জিএমও ফুডের আওতায় চলে আসছে, এবং জিএমও ফুডের জন্য আলাদাভাবে কেমিক্যাল কিছু ব্যবহার করা হয়, কীটনাশক, সেটা গ্লাইফোসেট থাকে। এবং গ্লাইফোসেটটা যখনই স্প্রে করা হয়, তো এই গ্রেইনের মধ্যে এই গ্লাইফোসেটগুলো একবারে ইমপ্রিন্টেড হয়ে যায়, মানে এই শস্যের মধ্যে এটা ঢুকে যায়। এবং এই শস্যগুলো, সেই ধান, সেই গম, হ্যাঁ, সেই জব, সেই ভুট্টা আমরা যখন গ্রহণ করি, আমরা কিন্তু ইনডিরেক্টলি এটা আমাদের শরীরে এই কেমিক্যালটা গ্রহণ করছি, এবং এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, যেটার কারণে আমাদের উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যাচ্ছে। সুতরাং এই গ্লাইফোসেট রিচ যে জিএমও ফুডগুলো, এগুলো আমাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, আমাদের উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে। এটাকে বলা হয় ডিসবায়োসিস। তো যেটার কারণে আমাদের বিভিন্ন ধরনের আইবিএস, কনস্টিপেশন সহ বিভিন্ন ইনফ্লামেটরি প্রবলেম, ক্রনস ডিজিজ, আলসারেটিক কোলাইটিস, এছাড়া মেন্টাল, ফিজিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। তো এটা আমাদের যত সম্ভব অর্গানিক খাবার এজন্যই গ্রহণ করা উচিত। বা বাইরের দেশে তো আসলে লেখা থাকে অর্গানিক, নন জিএমও এই ধরনের। তো আমাদের আসলে আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো কিছু এরকম মার্ক করা থাকে না পণ্যে, তো আমরা এগুলো বুঝতে পারি না আসলে।
তো যাক, এরপরে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তো অ্যাপেল সিডার ভিনেগার খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে তো অনেকগুলো ভিডিও করা হয়েছে, আপনারা দেখে নিন। তো অ্যাপেল সিডার ভিনেগার একটা অন্যতম কাজ হচ্ছে যে আমাদের ফ্যাট বার্নিং করে এবং আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স প্রিভেন্ট করে। তো এই পদ্ধতিগুলো যদি বা এই টিপসগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে আমাদের এই ফ্যাট লস প্রসেসটা বা প্রক্রিয়াটা খুব দ্রুত আমরা ত্বরান্বিত বা অর্জন করতে পারবো। তো আমার মনে হয় ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, এবং আপনাদের যদি কোনো মন্তব্য বা আরও কিছু কোনো ইনফরমেশন জানার থাকে, বা আপনারা এই প্রসেসগুলো মানে ফলো করার পরে আপনাদের কেমন রেজাল্ট এসেছে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এটার একটা স্ট্যাটিস্টিক্যাল একটা প্লেস হবে, মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা এটা পরে ব্যবহার করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।